হঠাৎ একটা কিসের আওয়াজে ঘুম ভেঙে গেল। চোখের পাতা খুলতেই দেখতে পেল চারিদিক অন্ধকার। কিসের একটা মিহি আওয়াজ কানে এলো বিজয়বাবুর। মনে হচ্ছে কেউ যেন কোনো শক্ত কিছু একটা দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। রান্নাঘরে ঢুকে টর্চের আলো যেই রুমের ভেতর ফেলতে যাবে, হঠাৎ একটা রক্ত জল হয়ে যাওয়ার মতো মেয়ের হাসির আওয়াজ শুনতে পায় সে। একটা মেয়ের কালো ছায়ার আবরণ অনবরত হেসে চলেছে। হঠাৎ বড় বড় নখের হাত বিজয়বাবুর দিকে এগিয়ে আসে। তারপর সোজা বুকের বাঁদিকের পাঁজর ভেদ করে হৃৎপিণ্ডটা টেনে ছিঁড়ে বাইরে বের করে নিয়ে আসলো। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোনো রকম মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। বীরেন মুখার্জি কলকাতা শহরের বুকে একজন বড় স্বর্ণ ব্যবসায়ী। তার পরিবারের লোকজন বলতে তার স্ত্রী মালতী এবং তার একমাত্র মেয়ে দীপি। ছোটবেলায় দীপির একবার খুব শরীর অসুস্থ হয়। বড় বড় ডাক্তার দেখিয়েও কোনো লাভ হচ্ছিল না। শেষমেশ তার দোকানের এক কর্মচারীর মুখে মধুকুঞ্জ গ্রামের কালীমাতার মন্দিরের খবর শোনেন বীরেনবাবু। ওখানে নাকি অনেক কঠিন কঠিন রোগ ভালো হয়ে গেছে নিমেষেই। অবশেষে কিছু উপায় না দেখে বীরেনবাবু তার মেয়েকে মন্দিরে নিয়ে আসে এবং মানত করেন যে তার মেয়ে ভালো হয়ে উঠলে তিনি এই গ্রামেই থেকে যাবেন মৃত্যু পর্যন্ত। কিছুদিনের মধ্যেই দীপি সুস্থ হয়ে ওঠে। বীরেনবাবু পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মধুকুঞ্জে এক বিশাল বাড়ি বানান এবং সপরিবারে ওখানেই থাকতে শুরু করেন। দীপি এখন অনেক বড় হয়ে গেছে। এবছর সে 16 বছরে পা দিল। সবকিছু সুন্দরভাবেই চলছিল। হঠাৎ একদিন কলকাতার আর এক বড় ব্যবসায়ী উমেশ বাবু তার সপরিবারে বীরেনবাবুর বাড়িতে ঘুরতে আসেন। ঝামেলাটা শুরু হয় এখানেই। উমেশবাবুর একমাত্র ছেলে রমেশের চোখ পড়ল দীপির ওপর, যাকে বলে ফার্স্ট সাইড লাভ। দেখা মাত্র ভালো লেগে গেল রমেশের। তারপর ভালো লাগা থেকে ধীরে ধীরে তা ভালোবাসাতে পরিণত হলো। রমেশের বয়স তখন 20 বছর। একদিন রমেশ জেদ ধরে বসলো যে সে 1 সপ্তাহের মধ্যেই বিয়ে করবে দীপিকে। কিন্তু দীপির পরিবার রমেশকে মেনে নিল না, কারণ ওর জাত অন্য। রমেশ ব্যাপারটা জানতে পেরে ভীষণ ক্ষেপে ওঠে। একদিন রমেশ দীপিকে পালিয়ে গিয়ে বিয়ে করার প্রস্তাব দেয়, কিন্তু দীপি তা অস্বীকার করে। দীপি তাকে সব কিছু ভুলে যেতে অনুরোধ করে, এমনকি তাকেও ভুলে যেতে বলে। রমেশ দীপির কথা শুনে কেমন যেন একটা পাগলের মতো হয়ে আসে। যৌবনের খিদে তাকে হিংস্র করে তুলল। একদিন বৃষ্টির রাতে প্রচণ্ড মদ্যপান করে রমেশ উপস্থিত হয় দীপির ঘরে। সদর দরজা খুলে সোজা ঘরের ভেতর ঢুকে পড়ল টলতে টলতে। ঘরের ভেতরে বীরেনবাবু পেপার পড়ছিলেন। রমেশের হাতে ছিল একটা ধারালো অস্ত্র। নিমেষের মধ্যেই রমেশের হাতের অস্ত্রটা গেঁথে দেয় বীরেনবাবুর বুকের ওপর। বীরেনবাবু চিৎকার করে যন্ত্রণাতে ছটফট করতে থাকে। তার চিৎকার শুনে তার স্ত্রী মালতী রান্নাঘর থেকে ছুটে আসে। রমেশ এবার অস্ত্রটা মালতী দেবীর গলায় সোজা বসিয়ে দিল। রক্তের স্রোতে পুরো মেঝেটা ভিজে গেল। রমেশ হাতের অস্ত্রটা ফেলে দিল। তারপর ধীরে ধীরে উঠে আসে দোতলার ওপরে, যেখানে দীপি একা বই পড়ছিল। রমেশ রুমের ভিতরে ঢুকেই দরজাটা লাগিয়ে দেয়। তারপর ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল দীপির ওপর। দীপির পরনে ছিল কালো রঙের একটা ফ্রক। রমেশের হাতের টানে তা পুরো ছিঁড়ে গেল। দীপি চোখ ভরা জল নিয়ে তার কাছে মুক্তির দাবি করে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও রমেশ, আমাকে ছেড়ে দাও। কিন্তু কে কার কথা শুনে। রমেশের চোখে তখন ফুটে ওঠে হিংস্রতার ছাপ। দীপিকে ধর্ষণ করে গলা টিপে খুন করে রমেশ। মন্ডল স্টুডিওর নিবেদন গ্রাম বাংলার ভূতের গল্প। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আজ আপনারা শুনবেন লেখক দিব্যেন্দু নন্দীর কলমে অতীতের হাতছানি। মানুষের মাথাটুকু বাঁচিয়ে রাখার মতো একটা জায়গা হলো বাড়ি। মানুষের বসবাসের বাড়ি অধিকাংশই সাধারণ বলে মনে হলেও এই সমাজের বুকে কিছু কিছু এমন সব বাড়ি আছে যেগুলো দেখতে আর 5টা সাধারণ ঘরের মতো হলেও আসলে সেগুলো সাধারণ বাড়ি নয়। সেই রকমই একটি বাড়ির গল্প আজকে আপনারা শুনবেন। বাইরের গেটের ওপর বড় বড় করে লেখা আছে শান্তি ভিলা। এক মারোয়ারি ভদ্রলোক গেটের মধ্যে প্রবেশ করে। তারপর গেটের পাশে দাঁড়িয়ে থাকা গার্ডকে জিজ্ঞাসা করলো, আচ্ছা সুমনবাবু ঘরে আছেন? লোকটি মারোয়ারি ভদ্রলোককে একটু অপেক্ষা করতে বলে পাশের টেবিলের ওপর রাখা টেলিফোন থেকে একটা ফোন করলো। তারপর ফোন রেখে বলল, বাবু দোতলায় রুমে আছেন, আপনাকে যেতে বললেন। মারোয়ারি ভদ্রলোক ঘরের ভিতর ঢুকে পাশের সিঁড়ি বেয়ে দোতলায় চলে এলো। ওপরে আসতেই একটা রুমের দরজার দিকে নজর পড়ল। তাতে লেখা আছে মিস্টার সুমন বর্মন।
তার নামের ঠিক নিচে লেখা আছে প্রমোটার। ভদ্রলোকটি দরজাটা খুলে বললেন, ভেতরে আসতে পারি? সুমনবাবু যেন তার জন্যই অপেক্ষা করছিলেন। একটু হেসে তিনি বললেন, বিজয়বাবু আসুন আসুন। মারোয়ারি ভদ্রলোকটির নাম বিজয় পাতিল, একজন রত্ন ব্যবসায়ী, আদিবাড়ি মহারাষ্ট্রে। অনেক বছর আগে তার দাদু মহারাষ্ট্র থেকে কলকাতায় আসে ব্যবসার সূত্রে। তারপর থেকেই তারা কলকাতায় থেকে যায়। ভেতরে প্রবেশ করে বিজয়বাবু একটি চেয়ারের ওপর বসলো। তারপর বলল, নমস্কার সুমনবাবু। সুমনবাবুও নমস্কার করে বললেন, কি খাবেন, চা না কফি? বিজয়বাবু একটু মুচকি এসে বলল, আমি কিছু খাবো না, বরং যে কাজের জন্য আপনার কাছে আসা সেটাই বলি। একটুখানি চুপ থাকার পর বিজয়বাবু বলল, আপনার কলকাতা শহরের বাইরে মধুকুঞ্জ গ্রামে যে বিশাল রাজকীয় বাড়িটা আছে না, যেটা বিক্রি করার জন্য আপনি 2 মাস আগে খবরের কাগজে ছাপিয়েছিলেন, সেটার ব্যাপারে একটা প্রস্তাব নিয়ে এসেছি। সত্যি কথা বলতে ওই বাড়িটা দেখে আমার স্ত্রীর খুব পছন্দ হয়েছে। আমারও যে পছন্দ হয়নি সেটা নয়, এত সুন্দর বাড়ি যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে। আমি তাই বাড়িটা কেনার প্রস্তাব নিয়ে এসেছি আপনার কাছে। টাকার জন্য কোনো চিন্তা করবেন না। বিজয়বাবুর কথাটা শুনে সুমনবাবুর হাস্যমুখটা কেমন যেন একটা অনেক দিন যাবৎ বইয়ের পাতায় বন্দি থাকা শুকনো খসখসে গাছের পাতার মতো ফ্যাকাশে হয়ে এলো। সুমনবাবু বলল, ওই বাড়িটা আমি বিক্রি করব না। আমি চাই না বাড়িটা কিনে কেউ জীবনে ঝুঁকিতে পড়ুক। বিজয়বাবু এরকম কথা শুনে একটু হতভম্ব হয়ে গেল। কৌতূহলী চোখে তাকিয়ে বিজয়বাবু পাল্টা প্রশ্ন করল, জীবনে ঝুঁকি? সুমনবাবু খুলে বলুন তো, ব্যাপারটা ঠিক বুঝলাম না। সুমনবাবু বলল, হ্যাঁ, জীবনের ঝুঁকি। যারা যারা ওই বাড়িটা কিনেছে তারা কেউই 3 দিনের বেশি থাকতে পারেনি। তারা প্রত্যেকেই বলেছে ওই বাড়িতে নাকি নানা রকম অদ্ভুত সব অলৌকিক কাণ্ড ঘটে। ওই বাড়িতে নাকি ভূত আছে। সবাই ওই বাড়িটিকে ভূতুরে বাড়ি বলেছে। সুমনবাবুর মুখে ভূতের কথা শুনে বিজয়বাবু প্রকাণ্ড একটা অট্টহাসিতে ফেটে পড়ল। বলল, ভূত বলেন কি মশাই? বিজয়বাবু মনে মনে ভাবল, সুমনবাবু হয়তো টাকার অঙ্কটা বাড়ানোর জন্যেই এরকম আজগুবি গল্প শোনাচ্ছে। একটু ভেবে বিজয়বাবু বলল, ঠিক আছে, টাকা যদি বেশি লাগে আমি তা দিতে রাজি, কিন্তু ওই বাড়িটা আমার চাই। সুমনবাবু ভাবলেন, এ তো মহা মুশকিলে পড়া গেল। অনেক চিন্তা করে তিনি বিজয়বাবুকে বললেন, আপনি যখন বাড়িটা কেনার জন্য এতই মরিয়া হয়ে উঠেছেন, তাহলে আগে 3 দিন ওই বাড়িতে রাত কাটিয়ে আসুন। তারপর যদি বলেন আপনি বাড়িটা কিনতে চান, তখন আমি কোনো কথা না বলেই আপনাকে বাড়িটা বিক্রি করে দেবো। বিজয়বাবু যেন এইরকমই কোনো একটা প্রস্তাবের অপেক্ষা করছিল। সুমনবাবুর মুখের কথা শেষ হতেই বিজয়বাবু বলে উঠল, ঠিক আছে, তবে আজ থেকেই আমি একা ওই বাড়িতে রাত কাটাবো, ভূতের সাথে পরপর 3 দিন। তারপর বিজয়বাবু সুমনবাবুর কাছ থেকে বাড়ির চাবিটা নিয়ে বিদায় নিল। সুমনবাবু, তাহলে আজকে আসি। বিজয়বাবু নিজের ঘরে যাওয়ার পথে বাজার থেকে একটা বড় টর্চ আর কিছু হালকা টিফিন খাবার মতো খাদ্য সামগ্রী কিনে নেয়। বিকেল 5টা নাগাদ বিজয়বাবু তার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ল সেই ভুতুরে ঘরে রাত কাটানোর জন্য। কলকাতা শহরের পিচ রাস্তা ছেড়ে বিজয়বাবু 1 ঘন্টা পর গ্রামের কাঁচা রাস্তায় উঠল। আকাশের চতুর্দিকে ঘুমন্ত সূর্য যেন লাল আবিরে ধূলিকণা ছড়িয়ে গেছে সর্বত্র। রাস্তার দুধারে শালগাছের ঘন জঙ্গল, তার মধ্যেই ইতিমধ্যে অন্ধকার নেমে এসেছে। জঙ্গলের রাস্তা দিয়ে 8 ঘন্টা গাড়ি চালানোর পর বিজয়বাবু রাস্তার পাশে একটা ছোট্ট ভাঙা মাইলস্টোন দেখতে পেল। তাতে অস্পষ্ট কালো কালিতে লেখা আছে, মধুকুঞ্জ গ্রাম 1 কিমি। বিজয়বাবু গাড়ির গতিটা বাড়িয়ে মধুকুঞ্জ গ্রামে প্রবেশ করল। গ্রামের মুখে প্রবেশ করে বিশাল প্রাচীরে ঘেরা একটা বাড়ির সামনে এসে গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে হাত দুটি ওপরের দিকে তুলে এক বিশাল ভঙ্গিমাতে সে তার শরীরকে এদিক ওদিক ঘুরিয়ে অলসতা দূর করলো। বাড়ির সামনে যখন পৌঁছালো তখন চারিদিকে গাঢ় কালো রং আজড়ে পড়েছে। গ্রামের দিকে সন্ধে হতে না হতেই কেমন যেন নিস্তব্ধ হয়ে আসে। রাস্তায় মানুষজনের কোনো চিহ্ন নেই। গ্রামটা মাঝারি সাইজের, সব মিলিয়ে গোটা 30-এর ঘর আছে ছড়িয়ে ছিটিয়ে। তবে গ্রামের মধ্যে একটা বড় কালীমাতার মন্দির আছে, বেশ জাগ্রত। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে পুজো দেওয়ার জন্যে। বিজয়বাবু আর তার স্ত্রী তারাও একবার এসেছিল পুজো দেওয়ার জন্য। আর তখনই তার স্ত্রীর নজর পড়ে এই বাড়িটার ওপর। বিজয়বাবু টর্চটা হাতে নিয়ে প্রাচীরের সামনে যুক্ত দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশের সাথে সাথেই একটা দমকা ঠান্ডা হাওয়া যেন বিজয়বাবুর মুখে চোখে ঝাপটা মেরে চলে গেল। বিজয়বাবুর এবার ঠোঁটের কোণে একটা মুচকি হাসি খেলে গেল। তার 2 চোখের কালো মণির অন্তরালে যেন চাপা পড়ে আছে এক গহীন সত্য। অন্ধকারে কালো রঙের সাথে মিশে বাড়িটা যেন দৈত্যের মতো দাঁড়িয়ে আছে।
টর্চের আলোটা জ্বালিয়ে বাড়ির সদর দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল বিজয়বাবু। ইলেকট্রিক বোর্ডের ওপর একটা আঙুল দিয়ে ঘরের লাইট জ্বালিয়ে দিল। ডাইনিং রুমের একটা সোফার ওপর গিয়ে বসে পড়ল বিজয়বাবু। এতটা পথ এসে খুব ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। কিছুক্ষণের মধ্যেই দু চোখের পাতা বন্ধ হয়ে এলো। হঠাৎ একটা কিসের আওয়াজে তার ঘুম ভেঙে গেল। চোখের পাতা খুলতেই দেখতে পেল চারিদিক অন্ধকার, ইলেকট্রিক চলে গেছে। টর্চটা জ্বালিয়েই হাতের ঘড়ির দিকে নিক্ষেপ করলো। দেখলো রাত 2টো। সোফার ওপরে বসে একটু বিশ্রাম নিতে নিতে এতটা রাত হয়ে যাবে সেটা বুঝতে পারেননি বিজয়বাবু। শোবার জন্যে ঘরের ভেতরে পা বাড়াবে, ঠিক এমন সময় কিসের একটা মিহি আওয়াজ কানে এলো বিজয়বাবুর। মনে হচ্ছে কেউ যেন কোনো শক্ত কিছু একটা দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আওয়াজটা অনুসরণ করে টর্চের আলোতে একটু একটু করে এগাতে থাকলো। কিছুটা যাওয়ার পর বিজয়বাবু রান্নাঘরের একদম নিকটে এসে উপস্থিত হলো। আওয়াজটা আগের থেকে বেশ খানিকটা বেড়েছে। রান্নাঘরে ঢুকে টর্চের আলো যেই রুমের ভেতর ফেলতে যাবে, অমনি একটা কালো কুচকুচে বিড়াল বিজয়বাবুর বাম হাতের পাশ দিয়ে লাফিয়ে জানলা দিয়ে বাইরে বেরিয়ে রাতের অন্ধকারে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। বিজয়বাবু আচমকা ভয় পেয়ে শরীরের ভারসাম্য হারিয়ে মেঝের ওপর আছড়ে পড়ল। জ্বলে থাকা টর্চটা হাত থেকে ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়ল। তারপর মেঝের ওপর ঘুরতে ঘুরতে কিছুক্ষণ পরে সেটাও স্থির হয়ে গেল। আর টর্চের আলোটা গিয়ে পড়ল সামনে দাঁড়িয়ে থাকা একটা দেয়ালের গায়ে। বিজয়বাবু হাঁটুতে ভালোই একটা আঘাত পায়। আঘাতের ফলে তার হাঁটুর চাকতি সরে গেছে। সে যন্ত্রণায় কুকিয়ে ওঠে। হঠাৎ একটা রক্ত জল হয়ে যাওয়ার মতো মেয়ের হাসির আওয়াজ শুনতে পায় সে। কোনো রকমে ঘাটটা তুলে টর্চের আলো যে দেয়ালে পড়েছে সেইখানে চোখ পড়ল বিজয়বাবুর। তারপরেই তার সমস্ত শরীরটা যেন এক নিমেষে ঠান্ডা হয়ে আসে। শরীরের সমস্ত লোম খাড়া হয়ে আসছে। দেওয়ালের যতটুকু অংশে টর্চের আলো পড়েছে ততটা জায়গা জুড়ে একটা মেয়ের কালো ছায়ার আবরণ অনবরত হেসে চলেছে। বিজয়বাবু সরীসৃপের মতো হাত আর বুকের বলে মেঝের ওপরে শরীরটাকে টেনে টেনে নিয়ে গিয়ে টর্চের আলোটা নিভে দিল তাড়াতাড়ি। ঘরের ভেতরটা আবার নিস্তব্ধতায় ভরে উঠল। কোনো রকমে যন্ত্রণায় ছটপট করতে করতে বিজয়বাবু মেঝের ওপর বসে তার পিঠটা হেলিয়ে দিল দেয়ালের গায়ে। চারিপাশে কোনো আওয়াজ নেই, শুধু বিজয়বাবু হৃৎপিণ্ডের ধুকপুক শব্দটা প্রতিধ্বনি হচ্ছে গোটা ঘর জুড়ে। তার সারা শরীর বেয়ে ঝর্ণার মতো দরদর করে ঘাম নেমে আসছে। বিজয়বাবু চুপচাপ হাতে নিভে রাখা টর্চটা ধরে সাপের মতো জড়ো পুটুলি হয়ে বসে থাকলো অন্ধকারে। হঠাৎ নুপুরের ঝমঝম আওয়াজে ঘরের নিস্তব্ধতা ভেঙে গেল। বিজয়বাবু টর্চটা জেলে সিঁড়ির দিকে মেলে ধরল। দেখলো বছর 16-র এক মেয়ে কালো রঙের ফ্রক পরে সিঁড়ি বেয়ে নেমে আসছে ধীরে ধীরে। তার ফ্রকের অধিকাংশ অংশই ছেঁড়া। তার মাথার খোলা চুল লুটিয়ে পড়েছে সিঁড়ি পর্যন্ত। বিজয়বাবু চিৎকার করে বলে উঠল, কে কে তুমি? মেয়েটা আরেকটা রক্ত জল করা হাসি হেসে বলল, চিনতে পারছো না আমায় বিজু? মেয়েটার মুখে বিজু নামটা শুনে বিজয়বাবুর চোখ বড় বড় হয়ে এলো। শ্বাস প্রশ্বাসের গতি ধীরে ধীরে বাড়তে লাগলো। বিজয়বাবু নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, এটা কি করে সম্ভব। টর্চের আলোয় মেয়েটার চোখের মণি জল জল করে উঠল। মনে হচ্ছে কত বছর চাপা পড়ে থাকা অতীতের স্তূপে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে। মেয়েটার চোখের ভেতরে যেন ভেসে উঠছে আজ থেকে 10 বছর আগে ঘটে যাওয়া সেই অতীতটা। সমস্ত দৃশ্য যেন সে স্পষ্ট দেখতে পাচ্ছে। হঠাৎ দীপার একটা বড় বড় নখের হাত বিজয়বাবুর দিকে এগিয়ে আসে। তারপর সোজা বুকের বাঁদিকের পাঁজর ভেদ করে হৃৎপিণ্ডটা টেনে ছিঁড়ে বাইরে বের করে নিয়ে আসলো। এতদিন ধরে দীপার বক্ষখাঁচায় জ্বলে থাকা প্রতিশোধের আগুন ধীরে ধীরে নিভে এলো। অন্ধকার ঘরের 4 দেয়ালের মাঝে পড়ে আছে বিজয়বাবু অর্থাৎ রমেশবাবুর রক্তাক্ত শরীরটা। তার শরীরের কিছুটা দূরে মেঝের ওপরে তখনও ধুকপুক শব্দ করে চলেছে বিজয়বাবুর হৃৎপিণ্ডটা। এতক্ষণ শুনছিলেন লেখক দিব্যেন্দু নন্দীর কলমে অতীতের হাতছানি। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকুই, দেখা হচ্ছে আরও একটি গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন।